আচ্ছা, সরি ফর দ্য ডিস্টারবেন্স। আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে তারা প্রচুর পরিমাণে কারেন্সি আসলে ছাপানো শুরু করছিল। এখন যখন প্রচুর পরিমাণে তারা কারেন্সি ছাপানো শুরু করলো, মানুষের মনে সন্দেহ তৈরি হলো। যখন এক্সেসিভ অ্যামাউন্টে ছাপানো শুরু করলো, এখন যখন সন্দেহ তৈরি হইলো, তখন মানুষ আসে তাদের কাছে আসলে টাকা ব্যাক নেওয়ার চেষ্টা করলো, যে আমি টাকা দিচ্ছি, আপনি আমার গোল্ড ফেরত দেওয়া শুরু করেন। এই কিছুদিন যাওয়ার পরে তারা এরকম সিস্টেম দেখলো যে আসলে তো আমাদের গোল্ড রিজার্ভ ফাঁকা হয়ে যাচ্ছে। তারা তখন হঠাৎ করে স্টে অর্ডার দিয়ে দিল যে না, এই মুহূর্তে আমরা আপনাকে আর টাকা বা পাউন্ড ফেরত দিলে আর তার বিনিময়ে আপনাকে আমি আর গোল্ড ফেরত দিব না। এটা যখন তারা করলো, তখন মার্কেটে একটা হাহাকার তৈরি হয়ে গেল। তখন সবাই মনে করলো আচ্ছা, এই পাউন্ডের কারেন্সি তো খুব একটা ভালো না। তখন তারা পাউন্ডের কারেন্সি ফেলে দিয়ে সুইচ করে অন্য কারেন্সি জমানো শুরু করলো। ঠিক আছে, তো এইভাবে একটা মানুষের মধ্যে এক ধরনের ভীতির জন্ম নেয়, এবং সেখান থেকে মানুষ আসলে পাউন্ডের প্রতি যে আস্থা, জনগণের যে আস্থা, সেই আস্থাটা নষ্ট হয়। সেই জায়গা থেকে যদি আপনি বোঝেন যে আসলে কারেন্সি কি, কারেন্সি হচ্ছে নাথিং বাট পিপলস ট্রাস্ট। আমরা কেন টাকা নেই, টাকা নিয়ে কেন আসলে আমরা এক্সচেঞ্জ করি? কারণ আমরা বিশ্বাস করি এই টাকার একটা ভ্যালু আছে। কিন্তু অ্যাকচুয়ালি ওই টাকার কিন্তু কোনো ভ্যালু নাই। ওই টাকাকে যদি আমরা পুরাই ফেলি, ওই টাকাকে আমরা খাইতেও পারবো না, কিছুই করতে পারবো না। ওই টাকা বানাইতে হয়তো 1 টাকা, 100, 1000 টাকার নোট বানাইতে হয়তো পরে আপনার 1 টাকা পরিমাণ খরচ হয়। সো ওই টাকা বানাইতে কিন্তু আমার প্রচুর পরিমাণে খরচও হয় না। সো ওইটার অ্যাকচুয়ালি কোনো ইন্ট্রিনসিক ভ্যালু নাই, নিজস্ব কোনো ভ্যালু নাই। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে আমরা সবাই ট্রাস্ট করতেছি যে ওটার ভ্যালু আছে, আমরা বিশ্বাস করি ওইটার ভ্যালু আছে, তাই ওইটার ভ্যালু আছে। ঠিক আছে, সো এই ট্রাস্টটা যখন মার্কেট থেকে চলে যায়, তখন সবাই কি মনে করে, এই যে এই পাউন্ডটা, ব্রিটিশ যে পাউন্ডটা ছিল, এই পাউন্ডটা আসলে ভালো কোনো কারেন্সি না, এবং এখানে লাগলে একটা সময় আমরা দেউলিয়া হয়ে যেতে পারি এবং আমাদের সমস্ত পরিমাণ অর্থ সম্পদ নষ্ট হয়ে যেতে পারে। এখন সবাই অল্টারনেট কারেন্সি খোঁজার চেষ্টা করলো। এইরকম একটা সময় আসলে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হইলো, তারপরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হইলো। এখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আমরা যখন পলিটিক্যাল হিস্ট্রি পড়বো, তখন এই বিষয়টা আরো ভিতরে বোঝার চেষ্টা করব। বাট অ্যাকচুয়ালি যেটা হইলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় অনেকগুলো ঘটনা ঘটছে। তার মধ্যে একটা ঘটনা হচ্ছে, ধরো এইটা হচ্ছে আমেরিকা, ওকে, আমেরিকা, এইখানে হচ্ছে ইউরোপ, এবং মাঝখানে হচ্ছে তোমার আটলান্টিক ওশান, ওকে। এখন যত ওয়ার্ল্ড ওয়ার হয়েছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এইখানে মনে করো হচ্ছে জার্মানি, এইখানে মনে করো হচ্ছে ফ্রান্স, এটা হচ্ছে ফ্রান্স, এটা হচ্ছে জার্মানি, এই পাশে হচ্ছে এটা হচ্ছে ব্রিটেন, ওকে। তো এই যে কান্ট্রিগুলা, যুদ্ধ সবসময় এখানেই হয়েছে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারও এখানে হয়েছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারও এখানে হয়েছে। অর্থাৎ ইউরোপের মাটিতে বোম পড়ছে, ইউরোপের মাটিতে হচ্ছে শিল্প কারখানা নষ্ট হয়েছে, ইউরোপের মানুষ মারা গেছে। কিন্তু কখনোই কিন্তু দুইটা যুদ্ধে আমেরিকা, ইউএসএ অংশগ্রহণ করছে, কিন্তু ইউএস এর মাটিতে কিন্তু কোনো বোম পড়ে নাই। এবং যখন যুদ্ধ চলতেছিল, এই যুদ্ধ চলাকালীন সময় এদের যে যেই ডেইলি চাহিদা, অর্থাৎ পোশাক, খাবার, গাড়ি, তারপরে হচ্ছে মনে করো রসদ, তারপর তেল, গোলা বারুদ, সকল কিছু প্রোডাকশনটা ইউএসএ করতো, এবং এই প্রত্যেকটা কান্ট্রির কাছে সে বিক্রি করতো। সে ব্রিটেনের কাছেও বিক্রি করতো, সে জার্মানির কাছেও বিক্রি করতো, সে ফ্রান্সের কাছেও বিক্রি করতো। অর্থাৎ এই যুদ্ধে এই ইউএসএ প্রচুর পরিমাণে তারা লাভ করতেছিল। ঠিক আছে, এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন শেষ হইলো, আফটার 1945 যখন শেষ হইলো, তখন দেখা গেল এই ফ্রান্স, জার্মানি, ব্রিটেনের আর রাষ্ট্রীয় যে কেন্দ্রীয় ব্যাংক, সেই কেন্দ্রীয় ব্যাংকে আর কোনো তেমন সোনাই অবশিষ্ট নাই। এবং পৃথিবীর যত সোনা সম্ভব, এই সমস্ত সোনার প্রায় 85%-এর উপরে, মোর দেন 85% সোনা বা গোল্ড আসলে ইউএস এর ফেডারাল রিজার্ভ ব্যাংক, ঠিক আছে, এইখানে সঞ্চিত। পৃথিবীতে সমস্ত সোনা প্রায় 85% তখন ইউএসএ তে চলে গেছে, ওকে। এখন তোমাদেরকে মানে বোঝা লাগবে, গোল্ড এমন একটা ম্যাটেরিয়াল, এটাকে আসলে তৈরি করা যায় না। ঠিক আছে, গোল্ড তৈরি করতে আসলে মানে এটা যেহেতু একটা মৌলিক পদার্থ, এটাকে তৈরি করার জন্য কয়েক বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগে। একটা মানে সূর্য বা হচ্ছে একটা কি বলে বড় হচ্ছে তোমার কি বলবো স্টার কিংবা হচ্ছে নক্ষত্রের ভিতরে যে পরিমাণ টেম্পারেচার হয়, ওই টেম্পারেচার থেকে রিঅ্যাকশনের থ্রু হইতে পারে গোল্ড সৃষ্টি হয়। বাট পৃথিবীতে এত বেশি টেম্পারেচার তৈরি করা যাবে না যার থ্রু আসলে আপনি ওই মৌলিক পদার্থ গোল্ডটা তৈরি করতে পারেন। এবং পৃথিবীতে গোল্ডের পরিমাণ আসলে খুব কম পরিমাণে আছে। ধারণা করা হয় একটা 27 মিটার বাই 27 মিটার, ওকে, এরকম যদি একটা কিউব বা ঘনক তৈরি করা যায়, তাহলে পৃথিবীর সমস্ত তাবৎ সোনা ওর মধ্যে এঁটে যাবে। অর্থাৎ পৃথিবীর তাবৎ সোনার পরিমাণ হচ্ছে 27 মিটার কিউবের একটা ঘনক। বুঝে গেছে? এই পরিমাণ সোনা সারা পৃথিবীতে আছে। সো আমরা এক্সট্রাক্ট করতেছি প্রত্যেক বছর সোনার খনি থেকে, এখনো সোনা তৈরি হচ্ছে, বাট এটা একটা লিমিটেশন আছে। সোনা কৃত্রিম ভাবে তৈরিও করা যায় না, সোনাতে পৃথিবীতে অ্যাবান্ডেন্স সোনাও নাই। যেমন পৃথিবীতে যে পরিমাণ লোহা আছে, লোহার খনি আছে, আমরা সব জায়গায় লোহা দেখি, ওই পরিমাণ কিন্তু সোনা নাই। সেই জায়গা থেকে সোনা হচ্ছে খুবই প্রেশাস ম্যাটেরিয়াল।
তো যেহেতু সোনা তৈরি করা যায় না এবং পৃথিবীর ওই সময় আবিষ্কৃত যত সোনা আছে তার 85% গোল্ড কোথায় চলে গেল? তোমার ইউএসএ তে চলে গেল। এখন এইরকম একটা সময় ইউএস এর একটা আপার হ্যান্ড হইলো যে চলো আমি আমার ডলারকে ওয়ার্ল্ডের একটা কারেন্সি হিসাবে তৈরি করি, ঠিক আছে? এখন ওয়ার্ল্ডের কারেন্সি তৈরি করার প্রয়োজন কেন পড়লো, এই জিনিসটা আপনাদের একটু বুঝতে হবে। এখন আমরা জানি ইন্টারন্যাশনাল ট্রেড হয়, তাই না? আমাদের আগে একটু ইন্টারন্যাশনাল ট্রেড বুঝতে হবে, তারপরে আমরা বুঝবো যে কেন আসলে আমার ইন্টারন্যাশনাল কারেন্সির দরকার পড়লো, ঠিক আছে? মনে করেন কান্ট্রি, এটা একটা কান্ট্রি, এটা হচ্ছে কান্ট্রি বি, এটা হচ্ছে বাংলাদেশ, আর এটা মনে করেন একটা কান্ট্রি, এটা সে হচ্ছে কান্ট্রি শ্রীলঙ্কা, ওকে, শ্রীলঙ্কা। এখন কান্ট্রি বি বাংলাদেশ হচ্ছে শ্রীলঙ্কাতে কি করবে, তার গার্মেন্টস টেক্সটাইল বেচবে, ওকে। আর শ্রীলঙ্কার যারা আছে তারা হচ্ছে তাদের দেশের রুপিতে, শ্রীলঙ্কান যে রুপি আছে সেই রুপিতে এই জিনিসটা কিনবে। ধরা যাক 1 কোটি শ্রীলঙ্কান রুপি, 1 কোটি শ্রীলঙ্কান রুপি সমপরিমাণ টেক্সটাইল বাংলাদেশ থেকে কিনছে, সমপরিমাণ টেক্সটাইল বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা কিনছে, ওকে, এবং তারা 1 কোটি শ্রীলঙ্কান রুপি দিয়ে দিছে। এখন সমস্যা হচ্ছে যখন এই ট্রানজাকশনটা হয়েছিল ওই সময় মনে করো 1 টাকা সমান 2 শ্রীলঙ্কান রুপি ছিল, ওকে, 1 টাকা সমান 2 শ্রীলঙ্কান রুপি হয়েছে। তারপরে ধরো কি হইলো, শ্রীলঙ্কার ইকোনমি খারাপ করলো এবং শ্রীলঙ্কাতে হচ্ছে ইকোনমির অবস্থা যাচ্ছে তাই হয়ে গেল এবং শ্রীলঙ্কার মুদ্রার অধপতন হইল। অধপতন হওয়ার কারণে পরের বছর দেখা গেল যে 1 টাকা বাংলাদেশে 1 টাকা সমান সমান হচ্ছে 4 শ্রীলঙ্কান রুপি, ওকে, শ্রীলঙ্কান রুপি। এখন ও তো তোমাকে দিছে হচ্ছে 1 কোটি শ্রীলঙ্কান রুপি, তাই না? এইটা তুমি রাখছো কোথায়? বাংলাদেশ ব্যাংকে বা তোমার নিজের কাছে রাখছো। এখন অ্যাকচুয়ালি 1 বছর পরে কি এই শ্রীলঙ্কান রুপির ভ্যালুয়েশন অর্ধেক হয়ে গেছে না? তাহলে তোমার কাছে এখন অ্যাকচুয়ালি কি আছে বলো তো? 1 কোটি শ্রীলঙ্কান রুপি সমান তুমি কি মনে করছিলে? তোমার কাছে 50 লাখ টাকা আছে, ওকে, কিন্তু পরের বছর হয়ে গেল কি অর্ধেক হয়ে গেল, এখন তোমার কাছে মাত্র 25 লাখ টাকা আছে। পরের বছর যদি শ্রীলঙ্কার ইকোনমি আরো খারাপ করে তোমার টাকার পরিমাণ আরো কমে যাবে, 12 লাখ টাকা আছে। তাহলে এই যে তোমার কাছে টাকার পরিমাণ কন্টিনিউয়াসলি কমে যাচ্ছে, কিন্তু তুমি তো ওকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের হচ্ছে টেক্সটাইলে বিক্রি করছিলা, ওই টেক্সটাইলের মানে দাম তো অ্যাকচুয়ালি কমে নাই, মূল্য তো অ্যাকচুয়ালি কমে নাই, কিন্তু তোমার কাছে যে টাকাটা রিজার্ভ হিসাবে আছে সেই রিজার্ভের মূল্য কমে যাচ্ছে। তার মানে এইটা তো কোনো রিলায়েবল সোর্স অফ বিজনেস হইতে পারে না, রাইট? এটা কোনো রিলায়েবল কোনো কারেন্সি হইতে পারে না, কারণ প্রত্যেকটা দেশের কান্ট্রি যদি ইকোনমি স্টেবল না হয়, ইকোনমি যদি ভোলাটাইল হয়, তখন দেখা যাবে উইথ টাইম কারেন্সি ডিভ্যালুয়েশন করবে এবং কারেন্সির মূল্য যখন কমে যাবে আলটিমেটলি ইনফ্লেশন হবে। ইনফ্লেশন হইলে তখন দেখা যাবে যে আপনি যে টাকা রিজার্ভ করতেছেন ওই রিজার্ভ কারেন্সি তার মূল্য হারাবে। এখন এই যে মূল্য হারাইলো, তাহলে আপনি কিভাবে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশে বিজনেস করবেন? এমনও তো হইতে পারে যে আপনি বাংলাদেশি টাকা ওই শ্রীলঙ্কায় দিলেন, বাংলাদেশের হচ্ছে যে ইকোনমি সেইটা ফল করলো, ইকোনমি ফল করলে পরের বছর বাংলাদেশের ইকোনমিতে ইনফ্লেশন হইলো, শ্রীলঙ্কার রুপির এগেনস্টে বাংলাদেশ রুপির মান পড়ে গেল, তো বাংলাদেশি টাকার মান পড়ে গেল, তখন আলটিমেটলি কি হবে? বাংলাদেশ আর শ্রীলঙ্কা তারা একে অপরের সাথে বিজনেস করতে চায়, বাংলাদেশের গুড তারা শ্রীলঙ্কায় পাঠাতে চায়, কিন্তু তারা যেই ওয়েতে করবে, যেই টাকাটা বিনিময় করবে সেই টাকার উপরে কেউ ট্রাস্ট করতে পারতেছে না, কারণ পরের বছর টাকার মূল্য কমতেও পারে বা টাকার মূল্য বাড়তেও পারে। তার মানে আমার কাছে এমন একটা কারেন্সি লাগবে যেই কারেন্সিটা সময়ের সাথে সাথে তার মান তেমন ডেপ্রিসিয়েট করবে না। অর্থাৎ প্রথম বছর আমি যদি একটা কি বলে একটা কারেন্সি নিলাম, ধরো কারেন্সি সি, এই কারেন্সি সি কে এমন হওয়া লাগবে যে বছরের সাথে সাথে তার তেমন কোনো কারেন্সি হচ্ছে কি বলে ডিভালুয়েশন হয় না বা ইনফ্লেশন হয় না, এরকম একটা স্টেবল কারেন্সি আমার লাগবে, ঠিক আছে? স্টেবল কারেন্সি হলে কি হবে যে 1 বছরে সে ওই 1 কোটি কারেন্সি, ধরো এই কারেন্সি সমপরিমাণ 1 কোটি কারেন্সি সে হচ্ছে টেক্সটাইল শ্রীলঙ্কা বাংলাদেশে বিক্রি করলো, 1 বছর পরে ওইটার খুব বেশি তারতম্য হইলো না, পরের বছর দেখা গেল যে হচ্ছে এইটার পরিমাণ 1 কোটি কারেন্সি আছে, বা হইতে পারে 99 লাখ কারেন্সি আছে, বা হইতে পারে 101 কারেন্সি আছে, ঠিক আছে, 101 ক্রোর কারেন্সি আছে। তাহলে দেখো এই যে এই কারেন্সিটা কিন্তু এই কারেন্সির চাইতে অনেক বেশি স্টেবল, কারণ বছরের সাথে সাথে খুব বেশি তার মুদ্রা মানের তারতম্য হচ্ছে না। এইরকম একটা কারেন্সি আমার লাগবে, ঠিক আছে? যদি কারেন্সি থাকে তাহলে আমি পরের বছর যদি টেক্সটাইল তাকে দেই, সে আমাকে এই কারেন্সি দিছে, বাংলাদেশ এখান থেকে টেক্সটাইল নিল, পরের বছর শ্রীলঙ্কা থেকে সে চা আমদানি করবে, চা আমদানি করার সময় বাংলাদেশ চাইলে এই কারেন্সি আবার শ্রীলঙ্কাকে ফেরত দিতে পারবে এবং ওই সমপরিমাণ চা সে আবার হচ্ছে বাংলাদেশে ইম্পোর্ট করতে পারবে, ঠিক আছে? তাইলে ইন্টারন্যাশনাল ট্রেডের জন্য একটা স্টেবল কারেন্সি থাকা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন আমরা বুঝলাম যে ইন্টারন্যাশনাল কারেন্সির জন্য কেন আসলে স্টেবল কারেন্সি থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট।
এখন এই স্টেবল কারেন্সিটা এই ওয়ার্ল্ডে কি হবে বা এই ওয়ার্ল্ডে কি ছিল সেটা আমরা একটু দেখবো, এবং কিভাবে আসলে হচ্ছে তোমার ডলার এই জায়গাটা দখল করলো সেইটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে যেটা বলতেছিলাম যে প্রথম দিকে ব্রিটেন, ফ্রান্স সবার নিজস্ব কারেন্সি ছিল এবং তারা নিজেদের কারেন্সিতে আসলে ব্যবসা বাণিজ্য করতো। এখন সবাই ওই জিনিসটাতে কেন ব্যবসা বাণিজ্য করতো? কারণ সবাই ট্রাস্ট করতো যে ব্রিটেন বা ফ্রান্সের কারেন্সি তেমন কোনো অধপতন হবে না এবং তাদের যথেষ্ট মূল্যবান আছে এবং জনগণ তাদেরকে ট্রাস্ট করে। কিন্তু যখন অনেক পরিমাণে আসলে তারা হচ্ছে ছাপানো শুরু করলো, পরবর্তীতে কি দেখা গেল যে মানে কি বলে ব্রিটেনের যে হচ্ছে পাউন্ড কিংবা ফ্রান্সের যে কারেন্সি, সেই কারেন্সির উপরে জনগণের ট্রাস্ট কমে গেল এবং তারা টাকার বিনিময়ে গোল্ড উইথড্র করা শুরু করলো। এবং গোল্ড যখন উইথড্র করা শুরু করলো, একটা সময় তাদের ব্যাংকগুলো কি বললো, আমরা আর পাউন্ডের বিনিময়ে এই মুহূর্তে কোনো গোল্ড এক্সচেঞ্জ করবো না, আপাতত জিনিসটাকে আমরা স্থগিত রাখতেছি। এটা যখন করলো তখন ওই কারেন্সিগুলোর উপরে মানুষের হচ্ছে ট্রাস্ট অনেক কমে গেল। যখন ট্রাস্ট কমে গেল, এখন ব্রিটেন যদি কোনো দেশ থেকে কোনো কিছু কিনতে যায়, তখন সে আর পাউন্ডে ওই ইয়াটা নিবে না, পেমেন্টটা নিবে না। এখন ধরো এই মুহূর্তে ব্রিটেনের দরকার হচ্ছে 100 টন চা, সে চীন থেকে 100 টন চা আমদানি করবে, বিনিময়ে সে কি দিবে? সে বলতেছে আমার ব্রিটিশ পাউন্ড রাখেন। চীন তখন কি বলবে? না, আমি আপনার ব্রিটিশ পাউন্ড নিব না, আপনি আমাকে চাইলে গোল্ড দিতে পারেন, নাহলে সিলভার দিতে পারেন, নাহলে অন্য কিছু দেন, বাট আপনি পাউন্ড আমি নিব না। তাহলে দেখো, ব্রিটেন কিন্তু আর কারো কাছে কিনতে পারতেছে না, চায়নাও কিন্তু তার কাছে বেচতে পারতেছে না। এইরকম একটা যখন সিচুয়েশন হইলো, আমরা অলরেডি দেখছি যে 1945 সালের পরে সেকেন্ড অর্ডারের পরে কি হইলো, 85% গোল্ড কোথায় চলে গেল? তোমার ইউএস এর কাছে চলে গেল। তখন ইউএসএ একটা কনফারেন্স করলো, এটাকে বলা হয় ব্রেটন উড কনফারেন্স। ওকে, ব্রেটন উড কনফারেন্স। এই কনফারেন্সে সারা পৃথিবীর থেকে প্রায় 50-এর অধিক কান্ট্রি, 50+ কান্ট্রি ওই সময় যারা ছিল তারা সবাই একত্রিত হইলো। মেজর কান্ট্রিগুলা একত্রিত হয়ে বললো যে এখন থেকে ইন্টারন্যাশনাল ট্রেড হবে ডলারে, এবং ডলার উড বি ব্যাকড বাই গোল্ড। তো যেটা বলতেছিলাম যে গোল্ডের যে পরিমাণ রিজার্ভ আছে তার এগেনস্ট একটা এক্সচেঞ্জ রেট ফিক্স করে দিবে, অর্থাৎ ধরো 0.001 গ্রাম ইকুয়াল টু হচ্ছে $1, এরকম একটা এক্সচেঞ্জ রেট তারা ফিক্সড করে দিল। সে এক্স্যাক্টলি তোমরা দেখে নিও আসলে এক্সচেঞ্জ রেট কত ছিল ওই সময়। তো এটা যদি হয়, সারা পৃথিবীর 80% গোল্ড কার কাছে আসছে? 85% গোল্ড আসছে হচ্ছে ইউএস এর কাছে। ওকে, ইউএস এর কাছে আসছে। তাহলে ইউএসএ এই 85% গোল্ডকে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডলার তারা তৈরি করতে পারবে, এবং ওই ডলারে কি গ্যারান্টি থাকবে যে এই ডলার যদি আপনি ইউএস এর ব্যাংকে ফেরত দেন, ওই সমপরিমাণ গোল্ড ইউএসএ আপনাকে ফেরত দিবে। ঠিক আছে, তাহলে কি হইলো, এবার তার একটা ইন্ট্রিনসিক মূল্য থাকলো, ওই টাকাটার একটা ইন্ট্রিনসিক মূল্য থাকলো, এবং সবার ট্রাস্ট আবার নতুন করে গেইন করলো যে হ্যাঁ, আসলে যদি কোনো সমস্যা হয় এই ডলার ফেরত দিলে আমি গোল্ড পাবো, এবং গোল্ড তো আসলে সবার কাছেই ভ্যালুয়েবল। ঠিক আছে, তাহলে ইউএসএ এই ইয়ার মাধ্যমে সে তার পুরো গোল্ডটাকে ব্যবহার করে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্সি ছাপানোর সক্ষমতা অর্জন করলো, এবং সে বলে দিল ওয়ার্ল্ডে যতই বিজনেস হবে, যেখানে বিজনেস হবে, আমরা ডলারে বাণিজ্য করব। ঠিক আছে, সেই থেকে হয়ে গেল কি, ডলার পৃথিবীর রিজার্ভ কারেন্সি হয়ে গেল। ঠিক আছে, এর আগে আরো অনেকগুলা জিনিস রিজার্ভ কারেন্সি ছিল। ডাচের যে ডাচ বা হচ্ছে তোমার ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ছিল, ওদের যে কারেন্সি ছিল সেইটা একটা সময় হচ্ছে রিজার্ভ কারেন্সি ছিল। পাউন্ড একটা সময় রিজার্ভ কারেন্সি ছিল, কিন্তু ওগুলা উইথ টাইম ওদের ইকোনমি খারাপ করার জন্য, ওদের কারেন্সির প্রতি মানুষের ট্রাস্ট নষ্ট হয়ে যাওয়ায় ওই কারেন্সিগুলো আসলে দিন শেষে টিকে নাই। এবং আমাদের কাহিনীর এখানে বোঝার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডলার। ডলার কেমনে রিজার্ভ কারেন্সি হইলো? তো সেই জায়গা থেকে কি হইলো, সবাই এই ডলারকে রিজার্ভ কারেন্সি মানা শুরু করলো। ঠিক আছে, এখন ডলারকে যখন রিজার্ভ কারেন্সি মানা শুরু করলো, 1971 সাল পর্যন্ত, 1971 পর্যন্ত এই ডলার আসলে রিজার্ভ কারেন্সি ছিল, এবং ডলার ওয়াজ ব্যাকড বাই গোল্ড। ঠিক আছে, ডলার গোল্ড দ্বারা ব্যাকড ছিল। কিন্তু 71 সাল আস্তে আস্তে আমেরিকা অনেকগুলা যুদ্ধ করছে, স্পেশালি ভিয়েতনাম ওয়ার হয়েছে। ভিয়েতনাম ওয়ারে ওই সময়ে ইউএসএ হিউজ পরিমাণ খরচ করে, এবং সে যে হিউজ পরিমাণ খরচ করে এইটার পরিমাণ এক্সেসিভ অ্যামাউন্ট হয়ে যায়, এতটা বেশি যে ওদের যে পরিমাণ রিজার্ভ ছিল, ওই রিজার্ভ থেকে যে পরিমাণ টাকা বানানো সম্ভব ছিল সেটাকে এক্সিড করে যায়। ঠিক আছে, যেই প্রবলেমটা ব্রিটেনের সাথে হয়েছিল সেই প্রবলেমটা ইউএস এর সাথে হইলো কবে? ভিয়েতনাম ওয়ার যখন চলতেছিল 1971 এর দিকে। তখন সবাই কি করলো, যেমন অনেকের কাছে মানে ডলার রিজার্ভ হিসেবে ছিল, মনে করো জাপানের ব্যাংকে হচ্ছে ডলারের রিজার্ভ ছিল,
ঠিক আছে। তারপরে মনে করো চায়নাতে হচ্ছে ডলারের রিজার্ভ ছিল। তারপরে মনে করো হচ্ছে ইউরোপ, হ্যাঁ ধরো ব্রিটেনে হচ্ছে ডলারের রিজার্ভ ছিল। ফ্রান্সে হচ্ছে এরকম ডলারের রিজার্ভ ছিল। ধরো কারো কাছে 5 বিলিয়ন, কারো কাছে 10 বিলিয়ন, কারো কাছে 20 বিলিয়ন ডলারের রিজার্ভ তারা ছিল, যেই ডলার ব্যবহার করে তারা হচ্ছে বাণিজ্য করতো। কিন্তু যখন দেখলো ভিয়েতনাম ওয়ারে আইসা ইউএসএ অনেক বেশি পরিমাণে টাকা ছাপানো শুরু করে দিছে, অনেক ডলার ছাপানো শুরু করে দিছে, তখন ওদের প্রতি বললো যে আপনাদের আর ভরসা নাই, আমরা আপনাকে এই ডলারটা ব্যাক দিচ্ছি, বিনিময়ে আপনি আপনার ওই সমপরিমাণ গোল্ড আমাদেরকে ফেরত দেন। ঠিক আছে। এবং ওই কথা ওয়াইজ কন্ট্রাক্ট ওয়াইজ কি ছিল, যে পরিমাণ গোল্ড আমি দিব, ধরেন 0.01 গ্রাম গোল্ড দিলে আমি $1 ফেরত পাবো। তো ওরা ওদের রিজার্ভ ব্যাংকে যে পরিমাণ হচ্ছে গোল্ড ছিল, যে পরিমাণ ডলার ছিল সেটা ফেরত দিল, এবং বিনিময়ে সমপরিমাণ তারা হচ্ছে গোল্ড দাবি করলো। প্রথম দিকে হচ্ছে ইউএসএ তাদেরকে জিনিসটা দিল, কারণ জনগণের ট্রাস্ট তাকে বজায় রাখতে হবে, তাদেরকে বুঝাইতে হবে যে তুমি আমার কাছে যখনই গোল্ড চাইবে আমি তোমাকে গোল্ড দিতে পারবো, এই পরিমাণ আমার কাছে সক্ষমতা আছে। কিন্তু যখন তারা দেখলো এক্সেসিভ খরচ করতেছে, তখন সবাই মিলে একসাথে চাওয়া শুরু করলো। এবং একটা সময়ে এই যে ওর কাছে হচ্ছে মানে গোল্ড ছিল, সেই গোল্ডের পরিমাণ কমতে কমতে 85% থেকে কমে প্রায় 40%-এ নেমে গেল। ঠিক আছে। যখন 40%-এর কাছাকাছি নেমে গেল, তখন 1971-এ ওই সময়কার ইউএস এর প্রেসিডেন্ট ছিল রিচার্ড নিক্সন। ঠিক আছে, রিচার্ড নিক্সন। এই নিক্সন একটা ঘোষণা দিল, সে আইসা ঘোষণা দিল যে ফ্রম টুডে ডলার উইল নট বি ব্যাকড বাই গোল্ড। ঠিক আছে, অর্থাৎ ডলার আর গোল্ড দ্বারা ব্যাকড না। এখন যদি তুমি ডলার ফেরত দাও, তার বিনিময়ে তুমি আর কোনো হচ্ছে গোল্ড পাবা না। ঠিক আছে। এই ঘটনাটাকে বলা হয় নিক্সন শক। এই ঘটনা ঘটার পরে পৃথিবীতে আর এমন কোনো কারেন্সি নাই যেটা আসলে গোল্ড ব্যাক ছিল। ঠিক আছে। প্রথম দিকে তো যে ব্রিটেন, ফ্রান্স এরা গোল্ড ব্যাক কারেন্সি ছিল, আস্তে আস্তে ওদের কারেন্সি মানে ইকোনমি ফল করার কারণে ওরা ওদের গোল্ড ব্যাক যে ট্রিটি ছিল সেটা নষ্ট করছে। লাস্ট 71 সাল পর্যন্ত কোন দেশ ছিল? ইউএসএ ছিল। ইউএসএ হচ্ছে গোল্ড ব্যাক কারেন্সি রাখছিল, বাট 1971 সালের পর থেকে ইউএসও বলে দিল কি, আমি আর কারেন্সিকে কোনো ধরনের গোল্ড দ্বারা ব্যাক করতেছি না, তোমরা এমনি এটা নিয়ে বিজনেস করো, তোমরা সবাই এটাকে ট্রাস্ট করো, ট্রাস্ট করে বিজনেস করো, বাট এই ডলার ফেরত দিলে তুমি আর কোনো গোল্ড পাবে না। তার মানে সেই দিন থেকে পৃথিবীতে আর কোনো কারেন্সিরই কোনো ইন্ট্রিনসিক মূল্য নাই। অর্থাৎ এই টাকা বা এই গোল্ড বা এই ডলার বা এই পাউন্ড বা এই লিরা যাই বলো না কেন, কোনো কারেন্সি ফেরত দিলে তার বিনিময়ে তুমি কিছু পাবা না। ঠিক আছে। এই যে কোনো কারেন্সি কোনো কিছু দ্বারা ব্যাকড না, কোনো কারেন্সির কোনো ইন্ট্রিনসিক ভ্যালু নাই, এই ধরনের কারেন্সিকে বলা হয় ফিয়াট কারেন্সি, যেটা আমরা শুরুতে বলছিলাম যে হয় গোল্ড ব্যাক কারেন্সি থাকবে, না হলে ফিয়াট কারেন্সি হবে। তো পৃথিবীর শুরুর দিকে সবগুলা গোল্ড ব্যাক কারেন্সি ছিল, কিন্তু পরবর্তীতে বিভিন্ন ঘটনার ফলে, ঘটনার পরিস্থিতিতে একটা সময় এরকম ঘটনা দাঁড়াইলো যে বর্তমান পৃথিবীতে আর কোনো গোল্ড ব্যাক কারেন্সি নাই। এখন বর্তমানে সকল কারেন্সি হচ্ছে ফিয়াট কারেন্সি। ঠিক আছে। এবং এই কারেন্সি গুলাকে যদি তুমি ফেরত দাও, তার বিনিময়ে তুমি কোনো ধরনের ভ্যালু ফেরত পাবা না। ঠিক আছে। তাহলে এখন যে সারা পৃথিবীতে ডলার আছে, এই ডলার দিলে তো আমি আর ফেরত পাবো না। এখন তাইলে হচ্ছে জনগণ আসলে এটাকে কেন বিশ্বাস করলো? কারণ মেইন আলাপ হচ্ছে ইউএস এর ইকোনমি হচ্ছে $30 ট্রিলিয়ন। ওকে। এর কাছাকাছি যেটা আছে সেটা হচ্ছে চীন। চায়নার ইকোনমি হচ্ছে $17 ট্রিলিয়ন। এরপরে থার্ড কখনো জার্মানি আসে, কখনো জাপান আসে, আবার হচ্ছে হয়তোবা সামনে ইন্ডিয়া চলে আসবে। এদের ইকোনমি হচ্ছে 3 ট্রিলিয়ন থেকে 5 ট্রিলিয়নের মধ্যে লাফালাফি করে। ঠিক আছে। তাহলে দেখো সারা পৃথিবীতে যত ইকোনমি আছে, বাকিদের সবার পরিমাণ এর চাইতে কম, একমাত্র ইউএস এর সবচেয়ে বেশি পরিমাণে সবচেয়ে বড় ইকোনমি আছে। যেহেতু তার ইকোনমি অনেক বড়, যেহেতু তার ইকোনমি অনেক বেশি ডাইভার্সিফাইড, তার ইকোনমি অনেক বেশি স্ট্রং, তাই হাই চান্স যে তার যে কারেন্সি থাকবে সেই কারেন্সিটা খুব বেশি উঠানামা করবে না, তার কারেন্সিটা খুব বেশি ডিভ্যালু করবে না। ও ছাড়া বাকি যে কারেন্সি গুলো আছে, সেই কারেন্সি গুলা নড়াচড়া করার সম্ভাবনা অনেক বেশি, সেই কারেন্সি গুলো ডিভ্যালু হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ ওদের ইকোনমি অ্যাটলিস্ট ইউএস এর চাইতে ছোট। তো এই সময় ইন্টারন্যাশনাল মানে যে কোনো প্রকার ট্রেডে যেই কারেন্সি তুমি রাখো, সেই কারেন্সি কখনোই তার অ্যাকচুয়াল ভ্যালু ধরে রাখতে পারবে না, কারণ সবগুলাই ফিয়াট কারেন্সি। স্টিল ওই সকল ফিয়াট কারেন্সির মধ্যে অ্যাটলিস্ট গোল্ড বলতেছি, ইউএস এর ডলার হ্যাজ বেটার চান্স টু withstand the shock of international business or international trade. Now, এখন আমরা বুঝবো যে আসলে যেই কথাগুলো আমরা বলতেছিলাম যে ইনফ্লেশন জিনিসটা আসলে
কেন হইলো এবং কিভাবে হইলো, আফটার আন্ডারস্ট্যান্ডিং কারেন্সি অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড। এখন মনে করো সিম্পল হিসাব, আমার ইকোনমিতে মনে করো 50টা আম আছে, 50টা ম্যাঙ্গো আছে, ঠিক আছে, এবং তার জন্য আমি 100 টাকা ছাপাইলাম, 100 টাকা ছাপাইলাম। এই 100 টাকা যে ছাপাইলাম, এই 100 টাকা মনে করো ফিয়াট কারেন্সি, এই 100 টাকা হচ্ছে ফিয়াট কারেন্সি। ফিয়াট কারেন্সি হওয়াতে সুবিধা হচ্ছে কি, আমার এই 100 টাকা ছাপাইতে কোনো গোল্ড রিজার্ভার লাগবে না, আমি ইচ্ছা মতো যেমনে চাই আমার প্রিন্টিং প্রেস দিয়ে আমি টাকা ছাপাইতেই পারি। তো আমার আর কোনো বাধ্যবাধকতা নাই, আগে ছিল বাধ্যবাধকতা, এখন আর বাধ্যবাধকতা নাই। ফাইন, আমি এখন 100 টাকা ছাপাইলাম, তাহলে কি হবে, এক পিস ম্যাঙ্গো, একটা ম্যাঙ্গোর দাম হবে হচ্ছে 2 টাকা, ঠিক আছে, 2 টাকা। এখন পরের বছর আমি কি করলাম, যে হচ্ছে এটার পরিমাণ ডাবল করে দিলাম, আমি 100 টাকা আরো অতিরিক্ত ছাপাইলাম, আরো 100 টাকা ছাপাইলাম, তাইলে আমার টোটাল ইকোনমিতে টাকার পরিমাণ আসলো হচ্ছে কত, 200 টাকা, ঠিক আছে, 200 টাকা আসলো। কিন্তু ইকোনমিতে ম্যাঙ্গো কতগুলো আছে, 50টাই আছে না, তাইলে এখন কি হইলো, একটা হচ্ছে তোমার ম্যাঙ্গো, একটা ম্যাঙ্গো সমান হয়ে গেল 4 টাকা। আমি যদি পরের বছর আরো 100 টাকা ছাপাই, তাহলে কি হবে, একটা ম্যাঙ্গোর দাম 6 টাকা হয়ে যাবে না? তাহলে দেখো, একটা ম্যাঙ্গোর দাম 2 টাকা ছিল, পরের বার 4 টাকা, তারপর 6 টাকা, তারপর 8 টাকা। কেন হচ্ছে? কারণ তোমার ইকোনমিতে যেই পরিমাণ ভ্যালু আছে তার এগেনস্টে তুমি অনেক এক্সেসিভ অ্যামাউন্ট অফ টাকা ছাপাচ্ছ, ঠিক আছে। তুমি যত টাকা ছাপাবা ওই জিনিসের, এক একটা জিনিসের মূল্যমান অনেক বেড়ে যাবে, অর্থাৎ কারেন্সি ডিভ্যালু হবে এবং কারেন্সির মান কমে যাবে। অর্থাৎ সেম টাকা দিয়ে তুমি আগে যতখানি কিনতে, এখন সেম টাকা দিয়ে ওই পরিমাণ জিনিস কিনতে পারবে না, আর চেয়ে কম জিনিস কিনবা। এই ঘটনাটাই হচ্ছে ইনফ্লেশন। প্রথম থেকে ইনফ্লেশন কেন সম্ভব ছিল না, কারণ ওটা গোল্ড ব্যাক কারেন্সি ছিল, তুমি চাইলেও আসলে বাড়াইতে পারতা না এবং তুমি ওই পরিমাণ গোল্ড সবসময় ফেরত পাইতা, তাই ওই কারেন্সিতে কোনোদিন হচ্ছে ইনফ্লেশন হয় নাই। কিন্তু এখন যেহেতু ফিয়াট কারেন্সি, তুমি ইচ্ছা মতো ছাপাইতে পারো এবং ইচ্ছা মতো যত তুমি ছাপাবা ইনফ্লেশন তত বেশি হয়ে যাবে, ঠিক আছে। এখন প্রবলেম হচ্ছে ইনফ্লেশন কেন হয়, বা আমার কেন টাকা ছাপানোর দরকার পড়ে, বা এই টাকা ছাপানো কেন ক্ষতিকর। একটা জিনিসের দাম 4 টাকা দিয়ে আমি বেচবো, সমস্যা কি? জিনিসের দাম বেড়ে গেলে আসলে আমার সমস্যাটা কোন জায়গায়, বা এটার আসলে দরকারটা কি? কয়েকটা উদাহরণ দেই। যেমন হচ্ছে এই জিনিসটা আসলে যারা খুব ভালো মতো বুঝে না, ইনফ্লেশন জিনিসটা যারা বুঝে না, যেমন জিম্বাবুয়ের একজন প্রেসিডেন্ট ছিল, তার নাম হচ্ছে রবার্ট মুগাবে, ঠিক আছে, রবার্ট মুগাবে। এই লোক চিন্তা করলো যে আমার দেশ গরিব কান্ট্রি, আমার দেশে মানুষকে আমি খাইতে দিতে পারি না, বেতন দিতে পারি না, আমার সমস্যা হচ্ছে টাকা, রাইট। সে কি করলো, জিম্বাবুয়েন যে ডলার ছিল সেই জিম্বাবুয়েন ডলারকে ইচ্ছা মতো তার ছাপানো শুরু করলো এবং সে ছাপাইতো এবং ওই জিম্বাবুয়েন ডলার সবাইকে বেতন দিত। সে রাতারাতি ওই দেশ থেকে মানে কি বলবো দারিদ্রতা দূর করে দিল, ঠিক আছে। সবাইকে সে সিমিলার, ধরো ওই সময় হচ্ছে তুমি 50,000 জিম্বাবুয়েন ডলার, 50,000 জিম্বাবুয়েন ডলার মনে করো জিম্বাবুয়ের একজন সচিবের বেতন, ঠিক আছে, একজন সচিবের বেতন জিম্বাবুয়ের ডলার, ওদের একজন সেক্রেটারির বেতন হচ্ছে 50,000 জিম্বাবুয়েন ডলার ছিল। তার মানে এটা একটা খুব হেলদি লাইফ স্টাইল লিড করার জন্য 50,000 জিম্বাবুয়েন ডলার লাগে। সে কি করলো, আমি সবার হচ্ছে প্রচুর পরিমাণে ডলার ছাপাবো, সবার ইনকাম আমি ডাবল, 3 গুণ, 4 গুণ, 5 গুণ করে দেবো। তার মানে ওদের দেশে ও কি করলো, পরের সাথে সাথে যখন প্রচুর টাকা ছাপানো শুরু করলো, ওদের একজন সুইপারের বেতনও সে 50,000 জিম্বাবুয়েন ডলার করে দিল। সচিবের বেতন তখন হয়ে গেল 2 লাখ জিম্বাবুয়েন ডলার। সবাই প্রচুর টাকা কামাচ্ছে, প্রচুর জিম্বাবুয়েন ডলার তাদের কাছে। কিন্তু তারা যখন এই ডলার নিয়ে বাজারে গেল, তখন কি হইলো, আগে টাকা কম ছিল, অল্প লোক বাজারে যাইতো, এখন সবার কাছে টাকা আছে, এখন সবাই চলে গেল। মনে করো এখন 100 জন কি করছে, বাজারে গেছে, বাজারে যায় 100 জন ওই আম কিনতে চায়, ঠিক আছে, 100 জন আম কিনবে। এখন ওই একটা আমের দাম কি ছিল, ধরো 2 টাকা ছিল, ঠিক আছে, বা 2 জিম্বাবুয়েন ডলার ছিল। এখন বাজারে আমই আছে মনে করো 50টা, ওকে, বাজারে আম আছে 50টা, প্রত্যেকের কাছে প্রচুর টাকা, সবাই প্রচুর পরিমাণ জিম্বাবুয়েন ডলার পকেটে করে নিয়ে হচ্ছে বাজারে গেছে আম কিনতে। এবং সে প্রথমে কি করলো, একটা আম 2 টাকায় বিক্রি করলো, তারপরে 2টা আম 3 টাকায় বিক্রি করলো, তারপরে 4টা আম 5 টাকায় বিক্রি করলো। কেন? কারণ সবাই কিনতে আসে, সবাই কিনা মানে কি, তখন আমার ডিমান্ড অনেক বাইরে গেল, কিন্তু আপনার সাপ্লাই কি অনেক কমে গেল, ঠিক আছে। এখন সাপ্লাই কম, ডিমান্ড অনেক বেশি, রাইট। তখন কি হলো, আলটিমেটলি জিনিসের দাম বাড়তে থাকবে, কারণ সবাই বলবে ঠিক আছে আমি 10 টাকা দিলেও আমি একটা আম কিনবো, কারণ ওর কাছে অধীর পরিমাণ টাকা আছে। আরেকজন বললো না আমি 12 টাকা দিয়ে আম কিনবো, আরেকজন বললো না আমি 15 টাকা দিয়ে আম কিনবো, একজন বললো 20 টাকা দিয়ে আম কিনবো। এই যখন বার্গেনিং চলতে থাকলো, দোকানদারের উদ্দেশ্য কি, দোকানদার যে সবচেয়ে বেশি টাকা দিবে দোকানদার তাকেই তো আম দিবে, কারণ ওদের উদ্দেশ্য কি, দিন শেষে আম কিনা, সবার পকেটে টাকা আছে, তো ওদের মধ্যে যে সবচেয়ে বেশি পরিমাণ টাকা দিতে রাজি হইলো তার কাছে হচ্ছে সে আম বিক্রি করলো। সো আলটিমেটলি কি দেখা গেল, যে 100 জন মিলে আমের দাম বাড়ায়, মনে করো 100 টাকা দিয়ে একটা আম পাওয়া যাচ্ছে, ঠিক আছে, 100 টাকা বা 100 জিম্বাবুয়েন ডলার।
100 টাকা 100 জিম্বাবুয়ান ডলার দিয়ে হচ্ছে একটা আম পাওয়া যাচ্ছে। বুঝতে পারছো? এইভাবে কারেন্সির দাম, জিনিসপত্রের দাম বাড়তে থাকলো। সো এই প্রথম 2 দিন 4 দিন 5 দিন সবাই অনেক খুশি ছিল যে আমাদের প্রচুর টাকা হয়ে গেছে, কিন্তু যখন বাজারে যায় তারা জিনিসপত্র কিনতে গেল, তখন দেখলো যে জিনিসপত্রের দাম রাতারাতি অনেক পরিমাণে বাড়তে শুরু করলো। এবং এই জিনিসটা এত বেশি বাড়ছে, তোমরা নেটে সার্চ করো যে জিম্বাবুয়ান ইনফ্লেশন, ঠিক আছে, এবং এটা আসলে কত বড়, ওরা 1 ট্রিলিয়ন, ঠিক আছে, 1 ট্রিলিয়ন জিম্বাবুয়ান ডলার, ঠিক আছে, জিম্বাবুয়ান ডলারের নোট তারা ছাপছিল, যেটা থেকে একটা ব্রেড কিনা যাইতো না। তুমি 1 ট্রিলিয়ন ডলারের নোট নিয়ে যাইবা, পৃথিবীতে ট্রিলিয়নার আছে, সেই ট্রিলিয়নার সব জিম্বাবুয়েতে, এবং তারা ট্রিলিয়ন ডলারের নোট নিয়ে যাইতো, এবং তার বিনিময়ে তারা একটা চকলেট কিংবা একটা হচ্ছে ব্রেড পর্যন্ত কিনতে পারতো না। এবং তারা এরকম বস্তা বস্তা টাকা নিয়ে যাইতো, ঠিক আছে, প্রচুর, জাস্ট হয়তো বা 1 কেজি ধান কিনবে বা 1 কেজি গম কিনবে, কারণ এত পরিমাণ তারা টাকা ছাপাইছে। এবং এই জিনিসটা নিয়ে তোমরা দেখবা। তারপরে এই যে ঘটনাটা, যে ইনফ্লেশন অতিরিক্ত মাত্রায় হয়ে যাওয়া, এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে হাইপার ইনফ্লেশন। ওকে, হাইপার ইনফ্লেশন। এই হাইপার ইনফ্লেশন কয়েকটা দেশে হয়েছে, যেমন জার্মানিতে হয়েছে হাইপার ইনফ্লেশন, তারপরে জিম্বাবুয়েতে হয়েছে হাইপার ইনফ্লেশন, তারপরে হচ্ছে তোমার কি বলে জিম্বাবুয়ে, তারপরে হচ্ছে ওই দেশটার নাম কি, ভেনিজুয়েলাতে প্রচুর পরিমাণে হচ্ছে হাইপার ইনফ্লেশন হয়েছে। এবং রিসেন্টলি তোমরা দেখতেছো যে ইরানে একটা বিশাল বড় প্রোটেস্ট হচ্ছে, এবং ইরানে প্রোটেস্ট হওয়ার কারণ হচ্ছে গত বছর অর্থাৎ লাস্ট ইয়ার $1 সমান সমান ছিল হচ্ছে 4 লাখ ইরানিয়ান রুপি। ওকে, ইরানিয়ান রুপি মনে হয় ওদের কারেন্সি। $1 সমান 4 লাখ ছিল। এই বছর এইটা বাইরে $1 সমান সমান হচ্ছে 12 লাখ, কি 14 লাখ, সরি 14 লাখ ইরানিয়ান রুপি হয়ে গেছে। অর্থাৎ ওদের কারেন্সি প্রায় 3 থেকে 4 গুণ ফল করছে, বা 300 থেকে 400% ইনফ্লেশন হয়েছে। সো এগুলা হাইপার ইনফ্লেশনের ক্যাটাগরিতে পড়ে, ঠিক আছে। সো এইভাবে তোমার যদি ইকোনমি অনেক বড় না হয়, তোমার ইকোনমিতে যদি ওই পরিমাণ ভ্যালু না থাকে, তার এগেইনস্টে তুমি যত বেশি টাকা ছাপাবা, দুইটা যদি সিনক্রোনাইজ না করে, দুইটার মধ্যে যদি তালমেল ঠিক মতো না থাকে, তাহলে হিউজ পরিমাণ হচ্ছে ইনফ্লেশন হবে, এবং জিনিসপত্রের দাম রাতারাতি বাড়তে থাকবে, আপনার ইকোনমি স্টেবল হবে না, আপনার সবকিছু ধ্বংস হয়ে যাবে, আপনার কারেন্সির উপরে মানুষের আসলে কোনো ট্রাস্ট থাকবে না, এবং আলটিমেটলি আপনার ইকোনমি আর চলতে পারবে না। এই হচ্ছে ইনফ্লেশনের মোটামুটি সবকিছু। মুস্তফা, শেষ করে ফেলি।